জি24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরু করছি ৫টার ৫। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে যে বিষয়টা তুললেন যে ওবিসি সংরক্ষণ এবং এই ওবিসি সংরক্ষণ মামলা হাইকোর্টে ধাক্কা খেয়েছে, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিতে হাইকোর্টে স্থগিতাদেশ। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন আলাপ করিয়ে দিই। কৃষাণু মিত্র তৃণমূলের, অরিজিৎ বক্সি রয়েছেন বিজেপি। আমি শুরুতে অরিজিৎদার কাছে যাব। মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করলেন আপনারা রাজনীতি করছেন, রাজনীতি করার জন্য রাজ্যের একাধিক পদে সেখানে নিয়োগ আটকে রয়েছে, পুলিশ থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে এবং কলেজে ভর্তি পর্যন্ত সমস্যা হচ্ছে। দেখুন সব্যসাচী, এই বিষয়টা আজকে যেটুকুনি বলবো এর মধ্যে কোনো পলিটিক্যাল কমেন্ট করব না, কারণ এই বিষয়টা টোটালটাই লিগাল এবং সায়েন্টিফিক প্রসেস। এর মধ্যে রাজনীতির কোনো জায়গা আসাই উচিত না। আমি তোমাকে জাস্ট কতগুলো ফ্যাক্ট ধরিয়ে দিই শুরু থেকে, যদি 2-3 মিনিট টাইম পাওয়া যায়। ওবিসি সংক্রান্ত যে বিষয়গুলো একটু আগে মুখ্যমন্ত্রীও বললেন, মন্ডল কমিশনের কথা বলছিলেন। ওবিসি সংক্রান্ত বিষয় প্রথম এই ব্যাকওয়ার্ডনেস অফ ক্লাসেস এটা আইডেন্টিফাই করার কাজ শুরু হয় কাকা কেলকার কমিটি। যদিও স্বাধীনতা উত্তর যুগে সেই কমিটির রিপোর্ট পৃথিবী দেখতে পায়নি, তারপরে আসে মন্ডল কমিশন এবং মন্ডল কমিশনের বেশ কিছু স্পেসিফিক প্যারামিটার্স ছিল, সাজেশন ছিল, যার উপর বেস করে এই ব্যাকওয়ার্ডনেসকে আইডেন্টিফাই করা হয়। যার মধ্যে আজকের দিনে খুব উল্লেখযোগ্য, বাড়ি বাড়ি আমরা টিভির পর্দায় শুনতে পাই বেঞ্চমার্ক সার্ভে বলে একটা কথা, এটাও মন্ডল কমিশন থেকেই আসা। এখন বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই ওবিসি সংক্রান্ত বিষয়টা কিভাবে উঠে এলো, তার জেনেসিসটা কি। 1992-তে সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট আসে, ইন্দিরা সাহানি জাজমেন্ট, যেখানে এই ওবিসি সংক্রান্ত বিষয় রিজার্ভেশন নিয়ে মামলাটা হয় এবং সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ ওই ইন্দিরা সাহানি জাজমেন্টে খুব পরিষ্কার করে বলে দেয় যে ওবিসি সংক্রান্ত আইডেন্টিফিকেশন কিভাবে হবে, ক্লাসিফিকেশন কিভাবে হবে, রিজার্ভেশন পলিসি কি হবে এবং তার সাথে ডিক্লারেশনের প্রসিডিওরটা কি হবে। এবং তার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই জাজমেন্টে উঠে আসে, সেটা হচ্ছে এই জাজমেন্ট, সুপ্রিম কোর্ট এই জাজমেন্টের মাধ্যমে ন্যাশনাল এবং স্টেট লেভেলে ওবিসি কমিশন প্রতিষ্ঠা করার নির্দেশ দেয়। এই নির্দেশকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গেও 1993-তে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট এটা প্রণয়ন হয় এবং এই অ্যাক্টের মাধ্যমে আমাদের রাজ্যে ওবিসি কমিশন তৈরি হয়, যাদের কাজ কি, যাদের কাজ হচ্ছে রাজ্য সরকারকে রেকমেন্ড করা ওবিসি সংক্রান্ত বিষয়াবলিতে। সেটা আইডেন্টিফিকেশনও হতে পারে, ক্লাসিফিকেশন হতে পারে, ইভেন সাব ক্লাসিফিকেশনও হতে পারে এবং ডিক্লারেশনের বিষয়। এখন আমরা যদি একটু শর্টে আগের জায়গাটাকে টানি, আমরা দেখতে পাবো যে এই 93 অ্যাক্টের বলে 1997-এ পশ্চিমবঙ্গে প্রথম 6 নভেম্বর এই যে ওবিসি রিজার্ভেশন 7% হবে, এটা প্রথম এলো 1997 6 নভেম্বর। আর তারপরে 2 আগস্ট 2001-এ প্রথম যেটা এলো সেটা হচ্ছে 100 পয়েন্ট রোস্টার। 100 পয়েন্ট রোস্টারটা কি, সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, এসসি, এসটি, ওবিসি, বর্তমানে ইকোনমিক উইকার সেকশন রয়েছে, সরকারি ভ্যাকেন্সিতে এরা কিভাবে প্লেসড হবে, সরকারি কর্মক্ষেত্রে রিজার্ভেশনের সুবিধা এটা কিভাবে পাবে, এটা একটা 100 পয়েন্ট রোস্টারের মাধ্যমে মেনটেন হয়। একটু ছোট করে কিন্তু খুব যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে তখনও কিন্তু ওবিসি লিস্ট পাবলিশ হয়নি। 1994 থেকে 2009 15 বছর লেগেছিল বামফ্রন্ট সরকারের সময় 66টা ওবিসি ক্লাসকে আইডেন্টিফাই করতে, এবং এই 66টা ক্লাস যে আইডেন্টিফাই হলো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো 54টা ক্লাস ছিল, আমি এখানে কোনো রিলিজিয়াস স্টেটমেন্টে যাচ্ছি না, যেটা ফ্যাক্ট শুধু সেটাই বলছি, 54টা ক্লাস ছিল হিন্দু কমিউনিটি থেকে, 12টা ক্লাস ছিল মুসলিম কমিউনিটি থেকে। এটা দেখো তুমি তখনকার জনবিন্যাসের সাথেও সাযুজ্যপূর্ণ, কারণ তখন মোটামুটি মোরাললেস 26-27%। কিন্তু 2010-এ তো সেই ফাইলটাই তো তৃণমূল কংগ্রেস মুভ করলো আলাদা করে। তৃণমূল কংগ্রেস তখন কি কোনো ক্লাসিফিকেশন করেছিল? না, এবার তৃণমূল কংগ্রেস যেটা করেছিল, এইটা হওয়ার আগে ছোট্ট করে এক কথায় বলে দিই যে এইটা করার পরে এই 66টা কমিউনিটি প্রপার ছিল, ভেরিফিকেশন এটা নিয়ে কোনো কোথাও ডিসপিউট হয়নি। 2010 সালে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু, তারিখটা মনে থাকবে 8 ফেব্রুয়ারি 2010, সমস্ত পেপারে বেরিয়েছিল, উনি ওপেন ঘোষণা করেছিলেন সরকারি কর্মক্ষেত্রে আমরা 10% মুসলমান রিজার্ভেশন দেব। এর উপর বেস করে পরপর যে নোটিফিকেশনগুলো আসতে লাগলো, তাতে করে টোটাল করে দেখা যাচ্ছে যে টোটাল 108টা কমিউনিটিকে, আগে 66 এবং পরবর্তীকালে 42, 108টা কমিউনিটি পাবলিকেশন হলো, নোটিফিকেশন হলো, যারা আচ্ছা ওবিসি বলে আইডেন্টিফাইড হলো। আচ্ছা, এবার একটু আমি কৃষ্ণদার কাছে উত্তরটা নিয়ে নিই। কৃষ্ণদা,
দেখো, প্রথম কথা হচ্ছে যে যেটা অরিজিৎ বলছিল এগুলো তো আমরা জানি, যে আজকে মণ্ডল কমিশন যেটা নেত্রী বললেন, মণ্ডল কমিশন থেকে শুরু, তারপরে তার ইমপ্লিমেন্টেশন, এটাও সত্যি যে সেই মণ্ডল কমিশনের ইমপ্লিমেন্টেশন যখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী যখন এটা ইমপ্লিমেন্ট করেন আমাদের ভিপি সিং, তখন তার বিরোধিতা করেছিলেন সেই প্রধানমন্ত্রীর সেই সরকারের অঙ্গ ছিল বিজেপি। কিন্তু সেই বিজেপি সরকারের অঙ্গ থাকার সত্ত্বেও সেই সময় বিজেপির নেতারা এই পিছিয়ে পড়া মানুষের সংরক্ষণের বিরোধিতা করেছিলেন অনেকেই। তো এই বিজেপির ইতিহাস হচ্ছে এই পিছিয়ে পড়া মানুষের বিরোধিতা বিজেপি বারংবার করে আসছে। এক, দুই হচ্ছে বিগত 10 বছরে কেন্দ্র তার লিস্টে 365টি নতুন করে ওবিসি তালিকাতে তারা সংযোজন করলেন। এখন আমি যখন আমরা আলোচনা করছি তখন ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসে প্রায় কনসিডারেশন আছে 2633টা নতুন, যারা কনসিডার করছে এদেরকে ঢুকিয়ে দেবে। এরা রাজস্থানে গুজ্জারের সাথে জাটদের লড়াচ্ছে, এদের উস্কানিতে পুরুলিয়াতে কোথাও কুর্মীদের সাথে আদিবাসীদের লড়াচ্ছে, এদের উস্কানিতে মণিপুরে এই রিজার্ভেশনের নাম করে কুকিদের সাথে এরা মৈতেইদের লড়াচ্ছে। এরা সব জায়গায় আজকে উত্তরপ্রদেশের সেম মিনা ভার্সেস এরা গুজ্জার করতে গেছে। যেখানে এরা যাবে এরা এই ব্যাকওয়ার্ডদের মধ্যে বা ব্যাকওয়ার্ডদের সুবিধা অন্যদেরকে পাইয়ে দেবে, এই বলে রাজনৈতিক একটা পরিবেশ সৃষ্টি করছে বিগত 10 বছর ধরে। এবং বাংলাতেও তারা করছে, রাজবংশীদের এইভাবে উস্কানো হয়েছে একটা সময়, আমাদের মতুয়া ভাইদেরকে উস্কানো হয়েছে। আমি এটাই বলছি তো, যে তারা এই জিনিসটা জাতভিত্তিক ধর্মভিত্তিক করে তারা অ্যাকচুয়াল যে আমরা যেটাকে সমর্থন করি যে পিছিয়ে পড়া মানুষ অর্থনৈতিক কারণে, এবং যেটা আমাদের হিস্টোরিক্যাল ব্যাগেজ আছে, আমাদের দেশে জাতপাতের জন্য হাজার হাজার বছর ধরে বেশ কিছু সমাজের মানুষকে প্রান্তিক করে রাখা হয়েছে, এটা তো সত্যি, এটা তো আমাদের ইতিহাসের অঙ্গ। তো সেইগুলোর কারেকশন যেটা আমাদের সংবিধান প্রদত্ত, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের দেওয়া কনস্টিটিউশনে সংবিধানে যেগুলো তো ছিল, যে এই পিছিয়ে পড়া মানুষদের ধাপে ধাপে আমাদের এগিয়ে আনতে হবে। তুমি জানবে যে এই সব রিজার্ভেশন প্রথম আমাদের সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালে আছে যে প্রথম 20 বছরের পর সেটা ডিসকন্টিনিউ করার কথা ছিল, কিন্তু তারপরে দেশের বিভিন্ন রাজনৈতিক দল সর্বসম্মতিক্রমে তারা এটাকে এগিয়ে নিয়ে গেছে। তার কারণ হচ্ছে এই যে হিস্টোরিক্যাল ব্যাগেজ, হাজার হাজার বছরে ধরে যাদেরকে প্রান্তিক করে রাখা হচ্ছে তাদেরকে তো মাত্র এই 10 বছর 20 বছর 50-60 বছরে তো তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তো সুতরাং নতুন করে এদের হচ্ছে বিজেপির গাত্রদাহটা কি? বিজেপির গাত্রদাহটা হচ্ছে বিজেপির যে ধর্ম এবং জাতিভিত্তিক রাজনীতি, সেইটাকে যেখানে যেখানে উস্কে দেওয়ার সুযোগ হয় বিজেপি, এবং এই ক্ষেত্রেও তারা তাই করছে। আচ্ছা কৃষ্ণদা, এই যে তালিকা যেটা অভিযোগ উঠছে, এখানে বেশিরভাগ মুসলিম ধর্মাবলম্বীকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগকে অস্বীকার করছো? একদম সরাসরি প্রথম কথা হচ্ছে এখানে কোনো মুসলিম হিন্দু বিষয় নয়। ওবিসি এ, ওবিসি বি, হ্যাঁ তুমি হয়তো বলতে পারো ওবিসি এতে বেশি মুসলমান জাতি গোষ্ঠীর নাম আছে, ওবিসি বিতে আবার বেশি হিন্দু জাতি গোষ্ঠীর নাম আছে। কিন্তু তুমি একটা জিনিস যদি দেখো, যে আমাদের এখানে যদি আমি লাস্ট যেটা ভারতবর্ষের যে সার্ভে হয়েছে, সার্ভের ডেটাতে পশ্চিম বাংলাতে মুসলমানদের মধ্যে শিক্ষার হার 57% আর হিন্দুদের মধ্যে শিক্ষার হার 72%। অলরেডি তুমি একটা 15% গ্যাপের কথা বলছো। বিগত 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নমূলক কাজের জন্য এই দুটো প্রান্তিক সমাজের যারা মানুষজন তারা কোনোভাবে সোশ্যালি এম্পাওয়ার্ড হয়েছেন, তারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। তার মানে তারা কি, তারা যে এডুকেটেড ওয়ার্কফোর্স সেখানে তারা নতুন করে আসছেন। তো যারা বেশি পিছিয়ে ছিল তাদের মধ্যে শিক্ষা ছেড়ে তারা এগিয়ে এলে তাদের সেই ওয়ার্কফোর্সে ঢোকার প্রবণতার বেশি হবে। এটা তো কমন, ওই যে বললো না সায়েন্স, এটা তো সায়েন্স। তুমি বলছো ওবিসি এতে মুসলিম ধর্মাবলম্বী বেশি, ওবিসি বিতে সেটা কম, ওবিসি বিতে হিন্দু বেশি, তাই? একদমই নয়, তাহলে একদমই নয়। সবার আগে বুঝতে হবে জাজমেন্টটা। আমার মনে হয় কৃষ্ণদা হাইকোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট কোনটাই দেখেননি। যদি তাই হতো এটা বারে বারে স্টাক ডাউন হতো না। আমি আপনাকে খুব পরিষ্কারভাবে একটা কথা বলছি, 2 মে 2024 জাজমেন্টের পরে যখন অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2012 অ্যাক্টের শিডিউল 1 যেখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্লাসিফিকেশনটাকে টোটাল স্ক্র্যাপ করে দিল। কেন স্ক্র্যাপ করলো? কারণ তার বেসিক জায়গাটা হচ্ছে এই ওবিসি এ এবং ওবিসি বি ক্লাসিফিকেশনের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা সরকার এক বিন্দু মানেনি। এখানে হিন্দুরও ব্যাপার না, আমি একটা কথার সাথে সহমত হচ্ছি কৃষ্ণদার সাথে, এখানে হিন্দুরও ব্যাপার নয়, এখানে মুসলমানেরও ব্যাপার নয়, এখানে ব্যাপার হচ্ছে যার জন্য প্রযোজ্য সে পাচ্ছে কিনা, লড়াইটা এটা নিয়ে, কোনো হিন্দু বা মুসলমানের জন্য নয়। এই জায়গাটায় বারে বারে
তিনটে সংস্থার সাথে এই সরকার ছলনা করেছে, বিধানসভা, না তুমি আগে বলো সুপ্রিম কোর্ট ওবিসি এবং বি হাইকোর্ট। যেটা কৃষ্ণদা ডিনাই করছে, এটা সত্যি না মিথ্যে? না একদমই মিথ্যে। আমি সুপ্রিম আপনাকে কোর্টে দেওয়া পরিষ্কারভাবে বলছি, ক্রাইটেরিয়া অনুসারে সার্ভে করে নতুন করে হয়েছে আমাদের। আমি আপনাকে ডেটাটা বলি, আমি আপনাকে ডেটাটা বলি। 4টে নোটিফিকেশন রিসেন্টলি এক্সিকিউটিভ নোটিফিকেশন যেটা গতকালকে স্টে হয়ে গেল, সেই 4টে নোটিফিকেশনের মধ্যে যেটা বেরিয়েছিল 27শে মে, সেখানে 64টা যেটা 2010-এর আগের ওবিসি লিস্ট ছিল সেটাকে ইন্ট্যাক্ট রাখা হয়েছে। 27শে মে আর 3রা জুন দুটো লিস্ট পাবলিশ হয়েছে, একটা 51টা গ্রুপকে আর একটা 25টা গ্রুপকে ওবিসি হিসেবে ক্লাসিফাই করা হয়েছে। এবার দেখুন মজাটা, এই 51টা গ্রুপের মধ্যে 5টি গ্রুপ রয়েছে যারা হিন্দু, 46টি গ্রুপ রয়েছে যারা মুসলমান, অর্থাৎ কত শতাংশ? এটা কোন গ্রুপ বলছো? এটা আমি বলছি আপনাকে যে ওবিসি ক্লাসিফিকেশনটা যেটা স্টে হলো গতকালকে, দুটো নোটিফিকেশন রয়েছে 90%। আমি আরেক মিনিট বলে নি, যোগ করে নিন না, আমি বলে দিচ্ছি তো। এবং ওবিসি 25টার যেটা নোটিফিকেশন, এই 25টার মধ্যে 4টে কমিউনিটি রয়েছে হিন্দু এবং 21টা কমিউনিটি মুসলমান, অর্থাৎ 84%। তার মানে ওভারঅল এই যে টোটাল ইনক্লুশন হলো, তার মধ্যে টোটাল করে 9টা কমিউনিটি হিন্দু এবং 21 আর 46 মানে 67টা কমিউনিটি হচ্ছে মুসলিম। আমাদের জনসংখ্যার অনুপাত কত? আমাদের এখানে মুসলিম জনসংখ্যা হার্ডলি হলে 30%-এর কাছাকাছি। আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হিন্দু পাচ্ছে বা মুসলমান পাচ্ছে, আমার বা আমার দলের বক্তব্য যদি তা না হয়, যদি তা না হয়, না এক মিনিট, যদি তা না হয়, এনসিবিসি গত বছর 35টা মুসলিম কমিউনিটিকে ধরে ধরে বাদ দিয়েছিল কেন? এই কখনো তৃণমূলের দরকার পড়লে কেন্দ্র সরকারের উপমাটা নেই, কখনো দরকার পড়লে তার বিরোধিতা করে। আমি আপনাকে একটা তথ্য দেখাই। এনসিবিসি, আমি হয়তো আজকে আনিনি, এনসিবিসি যে 4টা লিস্টটা তৈরি হয় সেটা স্টেট থেকে নেওয়া ইনপুটের উপর। এনসিবিসি গত পরশুদিন এই মামলায় সেই ডকুমেন্ট তুলে দেখানো হয়েছে কোর্টকে, যে এনসিবিসি জানতে চেয়েছে লাইটনিং স্পিড, কোর্ট কথাটা ইউজ করেছে, লাইটনিং স্পিডে ক্লাসিফিকেশন হয়েছে। অর্থাৎ এই ওবিসি তালিকা স্টার্কডাউন হয়ে যাওয়ার পর কপিল সিব্বল, আমি আপনাকে দৃঢ়পঞ্জিটা বলছি, কপিল সিব্বল 18ই মার্চ সুপ্রিম কোর্টে সাবমিট করেছিলেন যে আমরা ফ্রেশ ভাবে ওবিসি আমি ধরে নিচ্ছি অরিজিৎ দা লাইটনিং স্পিডে তৃণমূল কংগ্রেস করেছে, কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার সত্ত্বেও লাইটনিং স্পিডে গতবার কি করে 35টা মুসলিম সম্প্রদায়, সর্দার, লস্কর, মোল্লা, সাপুই, বিশ্বাস, তাদেরকে কেন্দ্র বাতিল করেছিল, ইডিএস থেকে সুপারিশ করেছিল বাতিল করার। বাতিল কেন সুপারিশ করেছিল? কারণ আমি আপনাকে বলছি যে পরিষ্কারভাবে কেন্দ্র জানতে চেয়েছিল। গতকালকে ন্যাশনাল ওবিসি কমিশন থেকে যে চিঠিটা মহামান্য আদালতে প্রডিউস করেছে, সেখানে পরিষ্কার জানতে চাওয়া হয়েছে যে তুমি যে নোটিফিকেশনগুলো করে ওবিসি লিস্টগুলোকে ক্লাসিফাই করছো, এর সপক্ষে তুমি কি ডেটা দিয়েছো? ন্যাশনালের কাছে কোনো ডেটা নেই। আমি আপনাকে কৃষ্ণদার কাছে যাওয়ার আগে দুটো জিনিস শুধু দেখাই। এটা হচ্ছে ভার্চুয়াল কনফারেন্সের ডকুমেন্ট, যেটা রাজ্য সরকারের 1/3/2025 রাজ্য সরকারের ভার্চুয়াল কনফারেন্স, যেখানে প্রথম সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারদের নিয়ে ভার্চুয়াল কন্ডাক্ট করা হলো ওবিসি লিস্ট আইডেন্টিফাই করার জন্য। তারপরে ভার্চুয়াল 15th মে, অর্থাৎ 2 মাসের মধ্যে রিভিউ বৈঠকে কি বলছে শুনুন, আমি দুটো লাইন শুধু পড়বো। The member secretary reviewed the progress of benchmark survey in respect of 41 communities whose household survey figures across the state is below 400। অর্থাৎ 2 মাস ধরে মাত্র 41টা কমিউনিটিকে সার্ভে করতে পেরেছিল যাদের হাউসহোল্ড সংখ্যা 400-র নিচে। তারপরে ধারাধার 4টে নোটিফিকেশন বেরিয়ে গেল, 77টা কমিউনিটি ঢুকে গেল। এটা মজা হচ্ছে জনগণের সাথে। প্রথম কথা বলে রাখি যে ওদের বলছে ওরা নাকি ধর্ম এর মধ্যে আনতে চাইছে না, কিন্তু আপত্তিটা একদম ধর্ম, হিন্দু মুসলমান তুলে আপত্তিটা। আদালতের মামলাটা কি ধর্ম নিয়ে হচ্ছে, এটাই সমস্যা। মাঠ আর আদালতের মধ্যে পার্থক্যটা না বুঝতে পারলে এটাই সমস্যা। স্বীকার করে নিল যে জনসংখ্যার অনুপাতে মুসলমান জনগোষ্ঠী প্রায় 30%। তো আমি ধরে নিচ্ছি 30% না হলেও 28-29%। তো তুমি তাকে রিজার্ভেশনের পার্সেন্টেজটা দেখে বলে দাও যে সেটা ন্যায্য না অন্যায্য। আজকে এই যে ধর্মের চোখে দিয়ে, ধর্মের চশমা দিয়ে সবকিছুকে দেখা, তার কারণ হচ্ছে ভোটে আমাদেরকে পোলারাইজ করতে হবে। এই পোলারাইজেশনের রাজনীতি হচ্ছে, তার উন্নয়ন নেই। অদ্ভুত কথা হচ্ছে, আমার যেটা প্রসিডিউর আমি সেটা ফলো করব না। আমি এক্সিকিউটিভ নোটিশ, আমার সময় প্রায় শেষ হয়েছে। আমি 14 বছরের সবচেয়ে বড় কথা হচ্ছে কোর্ট বলে দিয়েছিল বিজেপি যাই রিপোর্ট পান না কেন আপনাকে লেজিসলেটরে প্লেস করতে হবে। কত বড় মিথ্যেবাদী এরা। এরা বিধানসভায় একটা মাত্র এই ডকুমেন্টটাকে প্লেস করে দিয়ে বলছে আমরা বিধানসভায় এটা পাস করি। আমি টেকনিক্যালিটিতে যাব না, একটা সহজ প্রশ্ন দুজনকে খুব সংক্ষেপে উত্তর চাইছি। প্রথম কথা, মুসলিম সম্প্রদায় যদি বেশি হয়ে থাকে তাহলে এটা প্রমাণ হয় যে এতগুলো বছর ধরে কোনো রাজ্য সরকার মুসলিমদের জন্য এমন কোনো কাজ করেনি এবং তারা এখনো পর্যন্ত এই পিছিয়ে পড়া জাতি হিসেবে থেকে গেছে, তারা ভোট ব্যাংকের বোরে হয়ে থেকে গেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে এর দায়িত্ব নেওয়া উচিত
এবং এই ধর্ম নিয়ে এখনও যেখানে মানুষের বেসিক চাহিদার জন্য তাদেরকে সুবিধে দেওয়ার কথা হচ্ছে, সেখানেও ধর্ম নিয়ে তরজা। এটাকে রাজনৈতিক অসভ্যতা বলে, এবং এই অসভ্যতা প্রত্যেকটা রাজনৈতিক দল করে। কৃষাণুদা, তারপর অরিজিৎ দাকে দিয়ে শেষ করব। এই বেসিসটাই তো তাই। যখন বামফ্রন্টের শেষ 2-4 বছরে সাচ্চার কমিটি নিয়ে বিশাল আলোচনা শুরু হলো মিডিয়াতে, তখন যখন দেখলো সাচ্চার কমিটিকে, তার রেকমেন্ডেশনকে, পশ্চিমবঙ্গ সম্পর্কে তাদের যা মতামত সেইগুলোকে আর ঢাকা যাচ্ছে না, তখন তড়িঘড়ি করে এইভাবে অনেক জায়গায় বিজ্ঞানকে অস্বীকার করে এটা সিপিএম সরকার আনলো। আমরা এই লেগাসিটাকে ইনহেরিট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2011 সালে এই লেগাসিটাকে ইনহেরিট করেছে। কিন্তু প্রান্তিক মানুষদের উন্নয়নের ক্ষেত্রে আমরা ধর্মের চোখ, জাতির চোখ দিয়ে দেখি না, আমরা মানুষের পিছিয়ে পড়াটাই আমাদের কাছে ক্রাইটেরিয়া, এবং তাদেরকে এলিভেট করাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, যেটা তৃণমূল সরকার 14 বছরে করেছে। মুসলিমরা পিছিয়ে পড়াই থেকে গেছে, মুসলিমরা পিছিয়ে পড়াই থেকে গেছে, এটা আমাদের দুর্ভাগ্য প্রত্যেকের। আজকে 2011 অনুপাতে অনেকটা এগিয়েছে, নিশ্চয়ই তারা আরো এগোনো বাকি। হিন্দু নয়, মুসলমান নয়, মমতা ব্যানার্জি সরকার প্রবঞ্চনা করছে পিছিয়ে পড়া মানুষের সাথে, ধর্মের ভিত্তিতে নয়। কিভাবে? আজকে মাসের পর মাস স্কুল কলেজের অ্যাডমিশন, মেডিকেলে বন্ধ, ইঞ্জিনিয়ারিং বন্ধ, রিক্রুটমেন্টে বন্ধ। কেন? কোর্ট বারে বারে বলছে যে আমরা তো 2010-এর আগে যে ওবিসি ক্লাসিফিকেশন ছিল সেটা টাচ করিনি। তুমি সেই ক্লাসিফিকেশন ফলো করে তুমি রিজার্ভেশন দাও, চাকরির নোটিফিকেশন দাও, রিক্রুটমেন্ট দাও। কিন্তু যেহেতু এখানেই মোটিভটা ক্লিয়ার হয়ে যায় যে আমি নোটিফিকেশনটা, আমি রিজার্ভেশনটা কাদের জন্য করেছিলাম, কোর্ট সেটা লজিক্যালি স্টাক ডাউন করায়। যেহেতু আমি অন্যায়ভাবে দিতে পারলাম না, তাই আমি সাধারণ পিছিয়ে পড়া মানুষকেও এই সুবিধা থেকে বঞ্চিত করব, যে কারণে সমস্ত অ্যাডমিশন বন্ধ করে রাখা ছিল। আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই অনুরোধ করব, এই বারে বারে এই ধরনের কাজে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, যেই দায়ী থাকুক না কেন, সব রাজনৈতিক দলেরই উচিত সমঝোতায় এসে এই জট কাটানো, নাকি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি এবং মামলার পর মামলার পর মামলা, এবং শিক্ষা থেকে শুরু করে সুরক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে ধাক্কা। কেন হবে? প্রশ্ন থাকলো। দুজনকে অনেক ধন্যবাদ। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।